সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো। তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং তার পার্শ্ববর্তী থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাকে সিবিআই হেফাজতে নিল। আর্য করে ডক্টর অভয়াকে কিভাবে মেরে ফেলা হয়েছে এইবার সমস্ত কিছু তথ্য প্রকাশ করে দিল সঞ্জয় রায়। তাছাড়াও অভয়ার মৃত্যু নিয়ে শুভেন্দ্র অধিকারীও কি বলেছে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন। তাই বন্ধুরা সবাইকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। সঞ্জয় রায় যেই মন্তব্যগুলো করছেন, যে বক্তব্যগুলো দিচ্ছেন বারংবার বিচার পর্ব চলাকালীন, সেগুলো কোথাও একটা পশ্চিমবঙ্গ সরকার বা পরোক্ষে তৃণমূল কংগ্রেসের চোখের ঘুমকে কেড়ে নিয়েছে। তার কারণ আমরা সবাই জানি এবং আমাদেরকে জানাটা খুব স্বাভাবিক ব্যাপার যে একটা এত বড় তিলোত্তমার মতো ঘটনা, আরজি করের মতো ঘটনা কোনোভাবেই একজন ব্যক্তির পক্ষে ওই ঘটনা ঘটানো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমরা শুরু থেকেই অভিযোগ করছিলাম যে এর পিছনে বড় বড় রাঘববোয়ালরা মাথারা আছে, তাদেরকে পুলিশ ধরুক। পুলিশের পরে সিবিআই, তারপরে সিবিআইকেও বলা হলো, মানে সিবিআইয়ের কাছেও দাবি দীর্ঘদিন ধরে বাংলার মানুষ আমরা দাবি জানাচ্ছি যে সিবিআই প্রকৃত অভিযুক্তদেরকে, অপরাধীদেরকে চিহ্নিত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। সেখানে সিবিআইও নির্বিকার নীরব ভূমিকা পালন করছেন। এখন দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় যেটা বলেছেন যে আমাকে বদির পাটা করা হচ্ছে বা আমি এটা করিনি। এখন সাধারণত যেটা আমরা আইন অনুযায়ী, যেটা আমরা জানি আইন অনুযায়ী, যে যিনি মূল অভিযুক্ত হন বা যাকে কোনোভাবে যিনি অ্যাকিউজড হন তার কথার সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, তার অভিযোগে সেরকম গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু তার মানে আবার আইনে এমনটাও বলা নেই যে তার বক্তব্যটা, তার মন্তব্যটাকে, তার যে অভিযোগটা সেটাকে পুরোপুরি ন্যায্য করে দেওয়া যাবে, এমনও কোনো আইনে, কোনো সংস্থার, কোনো বিধান বা কোনো প্রভিশন নেই। এখন সঞ্জয় রায় যে মন্তব্যগুলো এর আগে করেছেন যে আমি এর সঙ্গে যুক্ত নই, আমি একা নই, বা আমি কিছু করিনি বা আমি জানি না, আমাকে ডিপার্টমেন্ট থেকে ফাঁসানো হয়েছে। এবং তার থেকেও বড় কথা, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার দিকে আঙুল তুলে সরাসরি তার দিকে আঙুল তোলা হয়েছে যে বিনীত গোয়েল এই ঘটনাটার সঙ্গে যুক্ত এবং উনি আমাকে ফাঁসিয়েছেন। এখন এই ঘটনাটার যদি আমরা শেষ মুহূর্ত বা শেষ পর্যন্ত যেতে পারি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করব সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলছেন। আবার বিনীত গোয়েলকে যদি হেফাজতে সিবিআই নেয়, আমরা আশাবাদী, আমরা মানে মনে প্রাণে বিশ্বাস করি যে ওই বিনীত গোয়েল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবেন যে ওই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বিনীত গোয়েল, আমাকে দিয়ে কাজগুলো, কর্মকাণ্ডগুলো করিয়েছেন। সঞ্জয় রায়কে ফাঁসানোর কথা বলা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট করার কথা বলা হয়েছিল, আমি এই সব কাজগুলো যেগুলো করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, পুলিশ মন্ত্রীর নির্দেশ মতো আমি বিনীত গোয়েল এই কাজগুলো করেছি। সুতরাং সঞ্জয় রায় থেকে শুরু হয়েছে, এই সঞ্জয় রায়ের পরে বিনীত গোয়েল, তারপরে সরাসরি মাথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সঞ্জয় রায়কে কোর্টে নিয়ে আসা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে নিয়ে আসা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে কি না পুলিশ এখন গাড়ি চাপড়াচ্ছে, কালো কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, হর্ন দেওয়া হচ্ছে, যাতে সঞ্জয় রায়ের কোনো মন্তব্য, কোনো বক্তব্য বাইরে যাতে প্রকাশিত না হয়, যাতে মিডিয়া শুনতে না পান। এখন বিষয় হচ্ছে যিনি অভিযুক্ত তারও কিন্তু সংবিধান অনুযায়ী বাক স্বাধীনতা আছে। কলকাতার পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের মাথায় রাখা উচিত যে মানুষের কথা বলার অধিকার, কথা বলার স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আমি যেমন অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার যেমন এই কথা বলছি, এটা আমার মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার। আপনি একজন সাংবাদিক, আপনারও মত প্রকাশের অধিকার আছে। পাশাপাশি যিনি অভিযুক্ত, যিনি অপরাধী, তারও কথা বলার অধিকার রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। কলকাতা পুলিশ কোথাও একটা গিয়ে সঞ্জয় রায়ের বাক স্বাধীনতাতে হস্তক্ষেপ করছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, কথা বলার যে অধিকার, মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারটা কোনোভাবে লঙ্ঘিত করছে। আমি আশা করব কলকাতা পুলিশ সংবিধান এবং আইন মেনে কাজ করবেন। কখনো কোনোভাবে একজন অভিযুক্তকে যখন কোর্টে তোলা হবে তাকে সমস্ত দিক থেকে তার নিরাপত্তার দায়িত্ব করা, তার নিরাপত্তার দায়িত্ব পুলিশের ওপর থাকে। কিন্তু তার কথাকে, তার মুখকে গার্ড করার জন্য, আড়াল করার জন্য, তার কথাকে ধামাচাপা দেওয়ার জন্য সে আঁটোসাঁটো নিরাপত্তা করবে, কালো ব্ল্যাক কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হবে, শব্দ করা হবে সেই কুণাল ঘোষের মতো, ওটা কখনোই পুলিশের কাজ না। পুলিশের কাজ হচ্ছে নাগরিক যাতে সুস্থ গণতন্ত্রে, সুস্থ পরিবেশে বাঁচতে পারে ভালোভাবে, যাতে নাগরিক তার মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে সাংবিধানিক মৌলিক অধিকার তার ভোগ করতে পারে, কথা বলার অধিকার ভোগ করতে পারে, সেইটা সুরক্ষিত করা, সেটা সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সর্বোপরি পুলিশেরও দায়িত্ব। আসলে আমাদের দুঃখ, আমাদের কষ্ট কোথায় জানেন তো? এই পুলিশ আর পুলিশ নেই। পুলিশ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস হয়ে গেছে।
গেছে। এই কথাটা যদি অনেক পুরাতন কথা, নতুন কিছু না, কিন্তু আবারও বলতে হচ্ছে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তারই এই কর্মকাণ্ডগুলো, ফলাফলগুলো আমরা বুঝতে পারছি, দেখতে আপনি পাচ্ছি। পুলিশ মন্ত্রীর কথা বলছিলেন, আমাদের যিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, এবং আজকে একটি ঘটনা হলো যেটা হচ্ছে যে 2 মাস ব্যাপী 163 ধারা জারি হলো স্বাস্থ্য ভবনের সামনে। কারণ ডেপুটেশন জমা দিতে গেছিল সিনিয়র চিকিৎসকরা, যেখানে আরজিকর কাণ্ডে প্রতিবাদের জন্য 2 জন চিকিৎসককে জোরপূর্বক বদলি করা হয়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো রীতিমতো। এই যে 163 ধারা জারি করা হলো 2 মাসের জন্য, কোথায় ভয় সরকারের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে স্বাস্থ্যমন্ত্রীর, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ঠিক কোথায় ভয়, কোথায় বাজছে? সমস্যাটা হচ্ছে সিনিয়র চিকিৎসকরা বা জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনটা করছিলেন, তাদের মূল কথা ছিল আমরা অভয়ার বিচার চাই, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে যে ঘুঘুর ভাষা, সেই ঘুঘুর ভাষাটা ভাঙতে চাই, স্বচ্ছ নিয়োগ চাই, শূন্য পদে নিয়োগ চাই। এই কয়েকটা দাবি ছিল। পাশাপাশি হাসপাতালের রুগীদের এবং আমরা চিকিৎসক আমাদের যথাযথ নিরাপত্তা চাই। এই যে একটা মৌলিক চাহিদা, মৌলিক দাবি, আমরা নাগরিকরা, আমরা যারা মানুষ, সে চিকিৎসক হতে পারেন, সে আইনজীবী হতে পারেন, কৃষক হতে পারেন, শ্রমিক হতে পারেন, যারা সাধারণ মানুষ, প্রত্যেকের নিরাপদে নির্ভয়ে বসবাস করা, বেঁচে থাকার অধিকারটা মৌলিক অধিকার, সংবিধান স্বীকৃত। সংবিধানের 21 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে জীবনের অধিকার। সেই অধিকারের মধ্যেই পড়ে বেঁচে থাকার অধিকার। বেঁচে থাকার মধ্যে নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকা, নিরাপদে বেঁচে থাকাটা অধিকারের মধ্যে পড়ে। সুতরাং যে চিকিৎসকরা যে দাবিটা নিয়ে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন বা করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেইখানেতে দাঁড়িয়ে যে দাবিগুলোর কথা চিকিৎসকরা বলবেন, সেই দাবিগুলো এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী সেই দাবি কোনোভাবেই মানবেন না, মানতে চাইবেন না। মানলে মানতে পারেন, কিন্তু মানবেন না। কেন মানবেন না? যদি দাবিগুলো মেনে নেওয়া যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে। সব চিকিৎসা ক্ষেত্রে বা স্বাস্থ্যক্ষেত্রে যদি শূন্যপদগুলো নিয়োগ করা হয়, চিকিৎসক নিয়োগ করা হয়, ফার্মাসিস্ট নিয়োগ করা হয়, টেকনিশিয়ান নিয়োগ করা হয়, কত আমার বন্ধু আছেন ডাক্তার, তারা পরীক্ষা মানে ডাক্তারি পাস করে এখনও পর্যন্ত সরকারি নিয়োগ হয়নি, নিয়োগ পাচ্ছে না। কত ফার্মাসিস্ট বন্ধু আছে আমার, টেকনিশিয়ান বন্ধু আছে আমার, তারা নিয়োগ পাচ্ছে না কোনোভাবে। মেধাবী ছাত্র বন্ধুরা আছেন। সুতরাং সরকারের এটাই ভয় যে আমরা যদি আলোচনাতে বসি, আমরা যদি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে বসি, তাহলে কোথাও একটা আমাদেরকে আলোচনাটা করতে গেলে দাবিটা মানতে হবে। আর দাবিটা মানতে গেলে আমার সরকারটাই পড়ে যাবে। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার দেনার দায়ে জর্জরিত। টাকা নেই, ভাড়ারে টাকা নেই, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, বিভিন্ন রকম করছেন। সুতরাং এই চিকিৎসকদের দাবিগুলোকে মানতে গেলে, কোথাও একটা যদি মানতে যাই, শিক্ষক নিয়োগ করতে গেলে, চিকিৎসক নিয়োগ করতে গেলে, গ্রুপ ডিসি নিয়োগ করতে গেলে, তাহলে এই সামাজিক যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী ঢাকঢোল পিঠে প্রচার করেন, এই যে মানে একটা ঢপের চপ দেন, সেগুলো বন্ধ হয়ে যাবে। তার কারণ সরকারের ভাড়ারেতে কোনোভাবেই টাকা নেই। এই আতঙ্ক, এই ভয় থেকেই যাতে আলোচনাও করব না, আমাকে দাবিও মানতে হবে না, আর কোনো রকমভাবে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আমার ভাড়ারে টানও পড়বে না, টাকার অভাবও হবে না, যেমন চলছে তেমন চালিয়ে যাব। সেই জন্যই এদেরকে কোনোভাবে, এই চিকিৎসকদেরকে আলোচনার টেবিলে ডাকছেন না, তাদেরকে বারংবার আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর 163 যেটা জারি করেছে, 163 যেটা জারি করেছে, এখন এই পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের সরকার বারবার সংবিধানকে, আইনকে এরা লঙ্ঘন করে। যেই ধারাটা বিএনএসএসে বলা আছে 163, সেই ধারার একটা যৌক্তিকতা আছে, সেই ধারার একটা বিস্তারিত ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাকে কোনোভাবে এই পুলিশ কাজে না লাগিয়ে, এই পুলিশের আইনের জ্ঞান না থাকার কারণে এরা বারংবার বেআইনি কাজ করেন, অসাংবিধানিক কাজ করেন, আইনি বেআইনি পদক্ষেপ নেন, নিয়ে কোথাও একটা পশ্চিমবঙ্গ সরকার বা পুলিশের গরিমাকে নষ্ট করছেন। 163 যেখানে সেখানে জারি করা যায় না। 163 সেকশন বিএনএসএসের যেখানে সেখানে জারি করা যায় না। আমার আশঙ্কা হচ্ছে এখানে কেউ একটা ডেপুটেশন দিতে আসবে, আমি 163 জারি করে দিলাম। এগুলো আসলে নাগরিকের যে একটা গণতান্ত্রিক অধিকার, নাগরিকের যে আন্দোলন করার, ডেপুটেশন দেওয়ার যে অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারটাকে কোথাও একটা পুলিশ গিয়ে লঙ্ঘন করছেন। এটা পরিষ্কার কথা, পরিষ্কার বক্তব্য। আর পুলিশ তো করছেন না, পুলিশকে করাচ্ছেন, কে করাচ্ছেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংবিধানকে লঙ্ঘন করে, আইনকে অমান্য করে, আইনকে কোনো রকম মান্যতা না দিয়ে, আইনের একদম মানে কি বলবো, মানে একদম শ্রাদ্ধ উড়িয়ে দিচ্ছে এই সরকার।
আইনের কিচ্ছু মানছেন না। আইনটা যেভাবে তৈরি করা আছে, আইনের যে বাস্তবতা, আইনের যেই জন্য প্রয়োজনীয়তা, যার জন্য আইনের ধারাগুলো তৈরি করা হয়েছে, সেই আইনটাকে এই সরকার ভায়োলেট করছেন। সেই আইনের যেখানে যেই ধারার প্রয়োজন নেই সেখানে সেই ধারা নিয়োগ প্রয়োগ করছেন। এবং আমি লাইভের একটা বিষয়ে আসি, যখন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রথমে লাইভে মিটিং করার কথা হয়েছিল, উনি বললেন যে বিচারাধীন বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর দেখলাম সেটা লাইভেই হলো। এখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলছে যে জুনিয়র ডক্টররা বা চিকিৎসকরা, সরকারি চিকিৎসকরা এই যে কখন হসপিটালে ঢুকছে, কি চিকিৎসা করছে, একটা লাইভ হোক সারাদিন ধরে, তাহলে যারা পেশেন্ট পাঠিয়েছে তারাও দেখবে, সরকারও দেখবে কতটা টাইম ওনারা ডিউটি দিচ্ছেন। এটা কি আদৌ সম্ভব হতে পারে? আইনজীবী হিসেবে আপনি কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো তারা ভুল তথ্য জানেন। উনি তো তৃণমূল দলটা করার জন্যই ব্যস্ত। উনি তো একজন সিনিয়র অ্যাডভোকেট, তার পাশাপাশি উনি একজন রাজনীতিবিদ, তৃণমূলের সাংসদ। উনি তাহলে ভুল তথ্য জানেন। জুনিয়র চিকিৎসকদের দাবি হচ্ছে হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। এটাও জুনিয়র চিকিৎসকদের বা চিকিৎসক মহলের দাবি। তার দাবিটা কেন? সিসিটিভি ক্যামেরা কেন লাগাতে হবে? তাদের একটা নিরাপত্তা আছে। হাসপাতালগুলোতে তৃণমূলের দুষ্কৃতীরা দিনের পর দিন ঢুকছেন, চিকিৎসকদেরকে শাসানি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। একটা হাসপাতালের মধ্যে, স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলীরা একটা থ্রেট কালচার একটা প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য চিকিৎসকদের দাবি হাসপাতালের মধ্যে সিসিটিভি ক্যামেরার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, ওই কথাটা জুনিয়র চিকিৎসকরাই বলেছেন যে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হোক। সেখানে দেখতে পাওয়া যাবে তৃণমূলের কোন গুন্ডা কালীঘাট থেকে এসে হুমকি দিচ্ছেন, নাকি নবান্ন থেকে হুমকি দিচ্ছেন, কে কোথা থেকে হুমকি দিতে আসছেন, কে থ্রেট দিচ্ছেন, কে শাসানি দিচ্ছেন, সেগুলোও ধরা পড়বে। চিকিৎসকরা অন্যায় করলে সেটাও ধরা পড়বে। চিকিৎসকরা তো আর ওপিডিতে বসে, ইন্ডারোতে বসে কোনো অপরাধ কিছু করছেন না। তারা রুগীদের সেবা করার জন্য, রুগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন। এইখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ভয় হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের রাগ হচ্ছেন। তার কারণ এই চিকিৎসকরাই তৃণমূল কংগ্রেসেরকে ক্ষমতাচ্যুত করবেন, এই চিকিৎসকরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবেন। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যিনি দিদি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিদির মেয়াদ খুব শেষ হয়ে যাচ্ছে। এই চিকিৎসকরাই ওই নবান্নের থেকে টেনে হাত ধরে গণতান্ত্রিকভাবে টেনে ছিটকে গঙ্গাতে ঠিলে ফেলে দিবে এই চিকিৎসকদের আন্দোলন। সেই রাগ থেকে, সেই ক্ষোভ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইসব ভুলভাল কথাগুলো বলে বেড়াচ্ছেন। এখন কথাটা উনি রাত্রিবেলা বলেছেন না দিনের বেলা বলেছেন বলতে পারবো না। দিনের বেলা বললে অন্যরকম হবে, রাত্রিবেলা বললে আরেক রকম হবে, বলতে পারবো না কখন উনি কথাটা বলেছেন। যাই হোক, উনি যেটা বলেছেন না জেনে না বুঝে বলেছেন, মানে একদম শিশুসুলভ কথা বলেছেন, তৃণমূলী কথা বলেছেন, তৃণমূলী কালচারের কথাই উনি বলেছেন, সে কি আছে, কিন্তু মানুষের মতো কথা বলেননি। একজন মানে প্রতিষ্ঠিত শিক্ষিত আইনজীবীর মতো উনি কথা বলেননি। তাহলে উনি যদি সে কথাটাই বলতেন, বুঝে শুনে বলতেন, তাহলে চিকিৎসকদের যে দাবিটা, সেই দাবিটা আগে ওনাকে জানতে হতো। কী দাবি? সেই দাবির মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত সিসিটিভির কথাটাও চিকিৎসকদের দাবির মধ্যে ছিল। সেই দাবিটা মানতে হবে। এখন এই সরকার যেগুলো করছেন, সেকশন 163 জারি করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদেরকে নিয়ে কথা বলেছেন, চিকিৎসকদেরকে কোনো রকমভাবে আলোচনায় ডাকছেন না, গ্রহণ করছেন না। পাশাপাশি সঞ্জয় রায়কে যখন কোর্টে তোলা হচ্ছে, পুলিশ গাড়ি চাপড়াচ্ছেন, কালো কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, এই সবের মধ্যে একটা কথাই শেষ করব বলে, এই সব কিছুর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তার কারণ এই সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলেছে, আর সিবিআই যদি নিরপেক্ষ হয়ে থাকেন, এই বিনীত গোয়েলকে হেফাজতে নিলে বিনীত গোয়েল আবার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবেন। সেই জন্য খুব চিন্তায় আছেন। আমি আশঙ্কাতে আছি সঞ্জয় রায়কে না থানার মধ্যে বা কোর্টের মধ্যে বা এই জেলের মধ্যে না মেরে দেওয়া হয় কোনো যুক্তি দেখিয়ে। আমি আশঙ্কা প্রকাশ করছি। আর কোর্টের কাছে আমাদের আবেদন থাকবে, কোর্টের মতো করে বিচার করছেন, সঞ্জয় রায়ের নিরাপত্তাকে আরও জোরদার করা হোক। কারণ সঞ্জয় রায়ের জীবন বিপন্নতার মুখে। সঞ্জয় রায়কেই হয়তো বিচার হওয়ার আগেই কোনো রকমভাবে এনকাউন্টার বা করে দিতে পারে, বা এই সরকার বা সিবিআই মেরে দিতে পারে। কারণ সিবিআই এই সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করছে অপরাধীদেরকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। অপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ এমএলএ এটা মন্তব্য করা ঠিক নয়, কিন্তু সামগ্রিকভাবে আমি প্রথম দিন থেকে বলেছি, আমি যেমন প্রথম দিন কোর্টে গেছি সিবিআইয়ের জন্য, আজকে সিবিআই না হলে এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না। মাকু শেকুদের সেসব দম নেই, তারা কোথাও এগুলো করতে পারেনি। আমি আপনাদের কাছে যেটা বলি, আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে। আমি
অভয়ার পক্ষের আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী মানে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন, সিবিআইর আইনজীবী, এছাড়াও অনেকগুলি ডক্টর অর্গানাইজেশনকে যারা রিপ্রেজেন্ট করেন, যারা ধর্ষকদের এবং প্রমাণ লোপাটকারীদেরকে গার্ড করতে চাইছেন, তাদের লয়ারদের কথা আমি বলছি না, মিস্টার সিব্বল সহ 21 জনের কথা বলছি না, তাদের বাইরে যারা আছেন তাদের কাছে আমার একটাই আবেদন হবে, যদি পৌঁছাতে পারে আমার কথা, সেটা হলো মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। পশ্চিমবঙ্গের বাইরে মামলাটা নিয়ে যান, তাহলে সত্য উদ্ঘাটিত হবে, অভয়ার পরিবার শান্তি পাবে, অভয়ার আত্মা বিচার পাবে, শান্তি পাবে। পশ্চিমবাংলার জনগণ তো গোটা ভারতবর্ষের জনগণ যারা আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে লড়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন, তারা প্রত্যেকেই খুশি হবেন। এবং আমি অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, কারণ এই পশ্চিমবঙ্গে ব্যাংক ফ্রডের আসামি ইডি যাকে ধরেছিল, তিনি 15 মাসেই এসএসকেএমের উডবান ওয়ার্ডে কাটিয়েছেন, সমস্ত আরাম করেছেন। কালীঘাটের কাকুর ছবি আপনারা দেখিয়েছেন, তিনি ঘরের পোশাক পরে চা খাচ্ছেন, আরাম করছেন, টিভি দেখছেন। আপনারা তৃণমূলের নেতাদের, বড় বড় নেতাদেরকে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্টকে কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে, এবং আপনারা নিজেরা যে জানেন যে পার্থ চ্যাটার্জি সহ সমস্ত ভেটারেন চোরেরা যারা এখনো জেলে আছে, তারা যেদিন যা খেতে চায় সেই খাওয়ার জেল কর্তৃপক্ষ পৌঁছে দেয়। অতএব এখানে জেলার সুপার, ডাক্তার, সরকার, পুলিশ সব মিলেমিশে একাকার। স্বাভাবিকভাবে এখানে বিচার হতে পারে না। যে প্রশ্নচিহ্ন আজকে অ্যাকিউজ তুলে দিল, এর সমাধান তখনই হতে পারে যদি রাজ্যের বাইরে নিয়ে গিয়ে প্রপারলি ইনভেস্টিগেশন এবং আজকের ঘটনার পরে আবার হেফাজতে নিয়ে তার কাছ থেকে প্রপারলি ইন্টারোগেশন করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআইকে ডাইরেকশন দিয়ে প্রপারলি কিছু করা যায়। বামেরা বলছে যে এই যে ওদের কথা বলে লাভ নেই, ওদের কথা বলে লাভ নেই। আমি কালকেই পরিবারের কাছ থেকে শুনে এসেছি, পরিবার বলেছিল বিকাশবাবু আপনি হাইকোর্টটা দেখুন, সুপ্রিম কোর্টটা আমরা অন্য লয়ার দিচ্ছি। বিকাশবাবু বলেছেন আমি দেখলে দুটোই দেখবো, নইলে কোনোটাই দেখবো। এই যাদের অ্যাটিটিউড, ওদের কথা বলবেন না। ওদের একটাই পয়েন্ট ছিল, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি কলকাতাতে তুলে ধরা। নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মভূমিতে যে কর্পোরেশনের মেয়র ছিলেন সিআর দাসের মতো লোকেরা, এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগানটা এই তালে গোলে তুলে দেওয়া দরকার ছিল, ওইটা ওরা তুলে দিয়েছে। এদের কথা না বলাই ভালো। এবং এই আন্দোলনের তীব্রতা, উচ্চতা সব কিছু গ্রাফটাকে নিচের দিকে নামানোর মূলে এই দেশ বিরোধী শক্তি শেকু এবং মাকু। শুভেন্দুদা, নৈহাটি তৃণমূল প্রার্থীর সমর্থনে ময়দানে 3টে ক্লাব। আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিজিকে আমার টুইট আপনি পেয়ে গেছেন, দেখুন যে আমি রিটিন কমপ্লেন করেছি, আইএফের পশ্চিমবঙ্গ শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিস ইজ দ্য অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। ব্যবস্থা নিতে হবে আমাদের পার্টির পক্ষ থেকেও। ইলেকশন কমিশনে মিস্টার শিশির বাজরিয়া কমপ্লেন করছেন আইএফএ ওয়েস্ট বেঙ্গল শাখার বিরুদ্ধে, কারণ আইএফএ অটোনমাস নয়। আইএফএ অ্যাপ্রুভড বাই দি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যার সভাপতি হচ্ছেন কল্যাণ চৌবে।
কল্যাণ চৌবে সম্ভবত কলকাতাতেই আছেন, আপনারা তার সঙ্গেও কথা বলে নিতে পারেন। আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে বলেছি প্লিজ টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। চাপ সৃষ্টি করা হয়েছে এই তিনটা সরকারের থেকে তারা টাকা পান, সে তো থ্রেড কালচার তো আছেই, এবং থ্রেড কালচারের জনক হচ্ছে মমতা ব্যানার্জি। একটু পরে আরেকটা টুইট করব, নৈহাটি ভোটে এত ভয় পেয়ে গেছে তোলামূলের লোকেরা, যেহেতু নৈহাটিতে রাত জাগার কর্মসূচিতে প্রতিবাদকারীদেরকে মারা হয়েছিল, মাস্টারমশাই কৃষ্ণেন্দুবাবুর গা থেকে রক্ত ঝরেছে, সেই নৈহাটির ভোট নিয়ে এত আতঙ্কিত হয়ে গেছে, সেখানে অর্জুন সিংকে 12 তারিখে ডাকা হয়েছে পুলিশের পক্ষ থেকে, আর নোটিশ ইস্যু করা হচ্ছে 5 তারিখ, আর নোটিশ দেওয়া হচ্ছে 4 তারিখ। 8টার সময় আরেকটা এক্সে দেখে নেবেন। কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য লক্ষ্য করে যাচ্ছে। একদম মাথা খারাপ হয়ে গেছে। কয়লাকে দুধে সিদ্ধ করলে যেমন তার রং চেঞ্জ হয় না, কুকুরের ল্যাজকে সবাই মিলে জোরে ধরে টানলেও সোজা করা যায় না, মমতার পুলিশকেও ঠিক একইভাবে আরজি করের পরে পরিবর্তন করা যায় না। লজ্জা রাখা উচিত ডিজি রাজীব কুমার, সিপি অলোক রাজরিয়া, যে অভিজিৎ মণ্ডল একটা ওসি জেলের মধ্যে, তারপরেও আপনারা এইসব কাণ্ড করে বেড়াচ্ছেন। সিবিআই এর সাকসেস রেট নিয়ে আপনি বারবার প্রশ্ন তুলেছিলেন। না, আমি প্রশ্ন তুলিনি। সিবিআই ছিল বলে সন্দীপ ঘোষ জেলে, সিবিআই ছিল বলে অভিজিৎ মণ্ডল জেলে। না, কিন্তু সঞ্জয় রায় কলকাতা পুলিশ থাকলে শুরু আর শেষ সঞ্জয় রায় হয়ে যেত। কলকাতা পুলিশ যে মামলাগুলো করেছে, সেই রাজবংশী পরিবারের ক্লাস 12-এর মেয়ে বর্মন পরিবারের কালিয়াগঞ্জের, সে মামলা নিষ্পত্তি করতে পারেনি। কলকাতা পুলিশ যে এই ধরনের মামলা নিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ কোনো মামলার কনক্লুশনে আসতে পারেনি এবং কাউকে কনভিকশন করতে পারেনি। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন বলে আজকে সিবিআই এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করছে, কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স নেই। আমি জানি নন্দীগ্রামের মুভমেন্টে ছিলাম, সেই সময় কিভাবে কেন্দ্রের কংগ্রেস সরকার সিবিআই ইনভেস্টিগেশনকে ম্যানেজ করে দিয়েছিল যাতে সিপিএম বিপদে না পড়ে। সেদিন একটা লোককে অ্যারেস্ট হয়নি, লক্ষণ শেঠ থেকে সুশান্ত ঘোষ থেকে যারা গেছিল ওখানে, সংগঠিত রক্তাক্ত সূর্যোদয় 10ই নভেম্বর আরেকটা চলে এলো ঘটাতে। সিবিআই ইনভেস্টিগেশনের পরেও 14ই মার্চের একটা লোককে অ্যারেস্ট করেনি, কারণ তখন ইউপিএ সরকার ছিল এবং সিপিএম এর লেফটের 62 জন এমপি ছিল গোটা ভারতবর্ষে, তাদের সাপোর্টে। আজকে এই জাস্টিস আজকে সন্দীপ ঘোষকে এই জায়গায় গেছে, ওয়ান অফ দি মেন কালপিট, এবং টালা রসিক পেলেন অভয়ের ঘটনাতে সঞ্জয় রায়কে কিভাবে ফাঁসানো হয়েছে। আসলে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত ছিল, কিন্তু সেখানেই সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে কোনো একটা ব্লেম দিয়ে। এমনকি সঞ্জয় যাতে মুখ খুলতে না পারে তার পিছনে হাজারো হাজারো পুলিশও রয়েছে। তো যাই হোক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ।